1700 মামলা হওয়ার কথা, 1700 শহীদের পরিবার থেকে, এতে 1700 বার ফাঁসি হওয়ার কথা। আওয়ামী লীগের বিনা ভোটের এমপি, বিনা ভোটের মন্ত্রী থেকে সবার প্রত্যেকে শুরু করা। আপনি রিকনসিলিয়েশনের কথা বলবেন, রাইট? পৃথিবীর এমন কোন দেশ আছে গণহত্যা চালানোর পর বিচারের আগে রিকনসিলিয়েশন হয়? এখন পর্যন্ত বিচার শুরু হয়েছে? আপনি বিচারের কথা বলছেন, এ নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নাই যে এখন পর্যন্ত তাদের কেন বিচার হচ্ছে না? আজকে যদি সরকার পড়ে যায়, এই উপদেষ্টা পরিষদের কার কার ফাঁসি হবে? একমাত্র ডক্টর ইউনূস সাহেব নিজে ভিকটিম ছিলেন, ছাত্র উপদেষ্টারা আর আদিলুর রহমান উনি আওয়ামী লীগের আমলে প্রচন্ড নির্যাতনের শিকার হয়েছিলেন। তো এই উপদেষ্টা পরিষদকে মানুষ তো তাদেরকে দিতে, এখানে তো বিপ্লবী সিদ্ধান্ত নিতে হবে, র্যাডিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। কে নিবে ভাই? নিতে পারবে সে যে এই সরকার যদি ফেল করে, কোনোদিন যদি সেই ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। সুতরাং মরে যেহেতু যাবই, তাহলে বাংলাদেশের মানুষের জন্য একটা চূড়ান্ত ফাইট দিয়ে যাই। সেই স্পিরিট ধারণা করে আলিমের মজুমদার আজীবন যে ফ্যাসিবাদের ইনেবেলার, সে উপদেষ্টা, হাউ মকারি ম্যান। আমার আমলাতন্ত্রে যে যে আমাকে হেল্প করছে না, আমি ওদের লিস্ট করতাম, ওনাদেরকে 3 দিন ওয়ার্নিং দিতাম। এরপরে যে যে করছে না, সংবাদ সম্মেলন করে বলতাম অমুক অমুক উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব কাজ করছে না, রাষ্ট্রকে সহযোগিতা করছে না, আমি এখন পদত্যাগ করব এবং আবার রাজপথে আন্দোলন করব। হয়তো তাদেরকে বিচার করতে হবে, তারা কাজ করতে, অথবা আমি পদত্যাগ করবো। আমি তাদেরকে ডেকে বলতাম আপনারা আমার কাজ করে দিবেন, নইলে আমি আপনাদের নামে প্রেস ব্রিফিং করে পদত্যাগ করবো। কারণ আমার তো ক্ষমতা হারানোর কিছু নাই ভাই, আমি তো ইতিমধ্যে শহীদ। ফ্যাসিবাদ ফিরে আসলে আমার ফাঁসি হবে। সুতরাং আমি এরকম র্যাডিক্যাল ডিসিশন তো নিতে পারবো। আমার কথা হলো আমাদের উপদেষ্টাদের উচিত তাদেরকে বসে আলটিমেটাম দেওয়া, 24 ঘন্টা টাইম দিলাম, কাজ করবেন। এই কাজ যদি না করেন, আপনাদের নাম ফাঁস করে তারপরে আবার গিয়ে রাজপথে আন্দোলন করব। উপদেষ্টাদের সাথে এইটা পরশ ভাইয়েরা যে টোনে কথা বলছেন, এটা কি বাংলাদেশের গণমানুষের টোন? আওয়ামী লীগের অফিস পুরে বাংলাদেশে, আমি বারবার বলছি, আবার বলি, 15 দিনে, গত 21 শতাব্দীতে একমাত্র ফিলিস্তিন ছাড়া, ইসরায়েল যেটা ফিলিস্তিনি করে, 15 দিনে প্রায় 2000 মানুষকে শহীদ করে ফেলা। লাশ মানতে, যেই মারা গেছে আধা ঘন্টা হয় না, সেই পুলিশের গাড়িতে লাশ জীবন্ত মানে পুড়িয়ে ফেলা লাশগুলোকে, ভিডিওতে ভাইরাল হয়েছে। এই ঘটনার পরেও, এবং এরকমটা হয়েছে আপনি গত 21 শতাব্দীতে, যে প্রকাশ্য ক্যামেরার সামনে একমাত্র ইসরায়েল যেটা ফিলিস্তিনি করেছে। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনি এরকম একটা দেশ পাবেন না যে এরকম লাশ পুড়িয়ে ফেলছে, এরপরে গণকবর দিচ্ছে। সেই দলের অন্তত বাংলাদেশে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কম করে 10,000 মানুষ যদি বাংলাদেশের জনমানুষের আক্রমণের শিকার হয়ে মরে যেত লাঠি পেটায়, তাহলেও তার জাস্টিফিকেশন হতো না, মানে কেউ কিছু বলতো না। আপনি ভাবেন বাংলাদেশের মানুষ কতটা সহনশীল। হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে, এমন কোন প্যাটার্ন নাই যে এই প্যাটার্নে মারে নাই, লাশ গুম করেছে। এরপরেও আওয়ামী লীগের 5 জনও কি মারা গেছে 5 তারিখ থেকে 8 তারিখ? আপনি বলতে পারবেন? তো আপনি তো এই যে বিরাট সহিষ্ণুতা, এরপরে আওয়ামী লীগ এখন বারবার বিনিয়োগ করছে। প্রত্যেকটা আন্দোলনে আমরা ভিতরে গিয়ে দেখি সেখানে ফাইন্যান্স করেছে আইদার আওয়ামী লীগ, অথবা সেখানে তারা উপস্থিত আছে। এই যে আপনি দেখতে না চাওয়ার আকাঙ্ক্ষা, ভাই আপনি আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেন করেন, এটা আপনার ভিন্ন ব্যাপার। কিন্তু এটাকে এভাবে আপনি যে তাদের আওয়ামী লীগের অফিসের ইট খুলে নিয়ে যাওয়ার কথা মানুষের, অথচ তাদের বিল্ডিং পুরো রয়ে গেছে। পরশুও দেখেছেন তারা সেখানে এসে মোটরসাইকেল নিয়ে একটা 5 মিনিটের মিছিল করে গেছে। এটা তো বাংলাদেশের মানুষের, মানে কি বলবো, এটা তো আপনি চিন্তা করতে পারবেন না। এটা যদি আজকে আমি আপনাকে বলি, আওয়ামী লীগ যদি আজকে এই আন্দোলনটা করতো, সেখানে যদি বিএনপি বা অন্য দল ক্ষমতা ছেড়ে পালাইতো, যেটা সরোয়ার ভাই বলছিলেন লক্ষণ সেনের কথা, যে গত 1000 বছরের বাংলার ইতিহাসে 2 জন মানুষ পালিয়েছে এভাবে, এক হলো লক্ষণ সেন আর তার বোন হলো হাসিনা সেন। মানে ক্ষমতা ছাড়া না, পদত্যাগ করো না, যে পালিয়ে গেছে। আমি আপনাকে লিখে রাখি, যদি আওয়ামী লীগের নেতৃত্বে এটা হইতো, তাহলে বিএনপির হাড্ডি গুড্ডি তো দূরের কথা, বাংলাদেশের কোনো মানুষের যারা আন্দোলনের সংযুক্ত, মানে এদের বিরুদ্ধে ছিল, তাদের একটা পশম খুঁজে পাওয়া যেত না। আর আজকে আমরা তাদেরকে লেজিটিমেসি দিচ্ছি এই কথাগুলোকে সফট করা, যে উনি কি দিল্লি থেকে আসবেন, তাহলে উনি নমিনেশন পেপার, আরে নমিনেশন পেপার সাবমিট করার প্রশ্ন আসে কোথা থেকে? অদ্ভুত ব্যাপার। কমপক্ষে 1700 মামলা হওয়ার কথা 1700 শহীদের পরিবার থেকে, এতে 1700 বার ফাঁসি হওয়ার কথা। আওয়ামী লীগের বিনা ভোটের এমপি, বিনা ভোটের মন্ত্রী থেকে সবার প্রত্যেকে শুরু করা। আপনি রিকনসিলিয়েশনের কথা বলবেন, রাইট? পৃথিবীর এমন কোন দেশ আছে গণহত্যা চালানোর পর বিচারের আগে রিকনসিলিয়েশন হয়? এখন পর্যন্ত বিচার শুরু হয়েছে? আপনি বিচারের কথা বলছেন, এ নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নাই যে এখন পর্যন্ত তাদের কেন বিচার হচ্ছে না? আমি একটু জোরে কথা বললাম, আমি দুঃখিত এটার ব্যাপারে। তো আমি 2-1টা ব্যাপারে রেসপন্স করে এখানটা শেষ করব। আমাদের স্যার বলছিলেন যে আমলাদের ব্যাপারে, দেখেন ইতিমধ্যে যেটা ওপেন সিক্রেট সবাই জানে, বিউরোক্রেসি ইজ নট ফাংশনিং। একদম সত্য কথা।
আপনারা কাজ করছেন না। আপনারা বিশেষ করে ছাত্র উপদেশ, এখন তাদের একমাত্র ফোকাস হলো ছাত্র উপদেষ্টারা যে মন্ত্রণালয়ে আছে সেগুলোতে দীর্ঘস্থায়ী জ্যাম তৈরি করে তাদেরকে বিতর্কিত করে দেয়া। এবং দেখেন, আপনি এটা খুব সাদা চোখে দেখলে হবে না, ছাত্ররা পিটাপিটি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। যেই ছাত্রদেরকে আজ থেকে 5 দিন আগেও বাংলাদেশের মানুষ মাথার মুকুট মনে করতো, যে এরা বাংলাদেশ থেকে যেটা কেউ করে নেয়, ছাত্রদের নেতৃত্বে সেটা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে যে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে, সেই ছাত্রদেরকে এমন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যে আর 3 দিন পর মানুষ ছাত্র নাম শুনলে থুতু ফেলবে, এমন একটা প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। এখানে ইন্ধন দিচ্ছে কারা, ফাইন্যান্স করছে কারা, এগুলো এমনি এমনি হয়ে যাচ্ছে, এগুলো আমরা সন্দেহের চোখে দেখবো না? তো এই ব্যাপারটা হলো ছাত্র উপদেষ্টাদের নিজেরাও তো নিজেদের কাজের জন্য বিতর্কিত হচ্ছে। সেটা তো আছে। এবার তো তারা বিভক্ত হয়ে তাদেরকে মানে নিজেরাই তো নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করেছে এবং নিজেরা একদল নিজেদেরকে বড় নেতা মনে করছে। পৃথিবীর যে কোনো বিপ্লব হয়, বিপ্লবের পরে বিপ্লবীরাই, দেখেন মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের হাতে কিন্তু মুক্তিযোদ্ধারা মারা গেছে, মুক্তিযোদ্ধারাই কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে মেরেছে, এরকম তৈরি হয়েছে। তো বিপ্লবের পরে বাংলাদেশে তো মূলত আমরা বিপ্লব করতে পারি নাই, আমরা একটা অভ্যুত্থান করেছি। সেটাকে বিপ্লবের পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা দীর্ঘ জার্নি আছে, সেই জার্নির মধ্যে আমরা এখন নাই। বিপ্লবী সরকার তো আমরা করতে পারি নাই, আমরা অভ্যুত্থানের স্পিরিটওয়ালা একটা সরকারও গঠন করতে পারি নাই। বরং সে দুঃখ তো আর বলে লাভ নাই, যেটা বিভিন্ন টকশোতে বারবার ধরে বলেছি। এরপর কি আমরা ছেড়ে দিব? না, কারণ আমরা যেটা বারবার কথা বলেছি, এই উপদেষ্টা পরিষদে কারা আছে আপনি পারলে বলেন তো? মাত্র 3 থেকে 4 জন ছাড়া। ছাত্র উপদেষ্টা 3 জন, আদিলুর রহমান শুভ্র একজন 4 জন, আর ডক্টর ইউনূস একজন 5 জন ছাড়া বলেন তো একজন মাত্র যারা হাসিনা আমলে ভিকটিম ছিল, অথবা আজকে যদি সরকার পড়ে যায় এই উপদেষ্টা পরিষদের কার কার ফাঁসি হবে? একমাত্র ডক্টর ইউনূস সাহেব নিজে ভিকটিম ছিলেন, ছাত্র উপদেষ্টারা আর আদিলুর রহমান উনি আওয়ামী লীগের আমলে প্রচন্ড নির্যাতনের শিকার হয়েছিলেন। তো এই উপদেষ্টা পরিষদকে মানুষ তো তাদেরকে দিতে, এখানে তো বিপ্লবী সিদ্ধান্ত নিতে হবে, র্যাডিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। কে নিবে ভাই? নিতে পারবে সে যে এই সরকার যদি ফেল করে, কোনোদিন যদি সেই ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। সুতরাং মরে যেহেতু যাবই, তাহলে বাংলাদেশের মানুষের জন্য একটা চূড়ান্ত ফাইট দিয়ে যাই। সেই স্পিরিট ধারণা করে আলিম এম মজুমদার আজীবন যে ফ্যাসিবাদের ইনেবেলার, সে উপদেষ্টা, হাউ মকারি ম্যান। এরকম প্রত্যেকটা মানুষের, যারা গত সময়ে ফ্যাসিবাদের বয়ানকে, ন্যারেটিভকে কেউ হেল্প করেছে, কেউ সরাসরি তাদের কাঠামোকে হেল্প করেছে, তারা উপদেষ্টা হয়ে যাচ্ছে। তো এটা তো আমাদের জন্য আফসোস। এরপরে তো আমরা বলি কি, দেখেন এখন আমরা কি করেছে, যে ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয়গুলোর জন্য স্থবির হয়ে যায়। একটা শুধু আপনাকে আমি বলে রাখি, আমার উপদেষ্টা নাহিদ ইসলাম একটা ফাইল সাইন করেছেন, সেইটা প্রধান উপদেষ্টার টেবিলে উঠতে 4 সপ্তাহ টাইম লেগেছে। আমি আপনাকে আবার বলছি, মানে তিনি তথ্য উপদেষ্টা হিসেবে ফাইল সাইন করেছেন, সেইটা প্রধান উপদেষ্টার টেবিলে উঠতে কেবল 4 সপ্তাহ টাইম লেগেছে। এইটা ইচ্ছা করে তাদেরকে এই প্ল্যানটা। এখন আমি হলে কি করতাম? এইটাই হলো ছাত্র উপদেষ্টাদের সাথে আমাদের পার্থক্য। আমি যেটা করতাম, আমার আমলাতন্ত্রে যে আমাকে হেল্প করছে না, আমি ওদের লিস্ট করতাম, ওনাদেরকে 3 দিন ওয়ার্নিং দিতাম। এরপর যে করছে না, সংবাদ সম্মেলন করে বলতাম অমুক অমুক উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব কাজ করছে না, রাষ্ট্রকে সহযোগিতা করছে না, আমি এখন পদত্যাগ করব এবং আবার রাজপথে আন্দোলন করব। হয়তো তাদেরকে বিচার করতে হবে, তারা কাজ করবে, অথবা আমি পদত্যাগ করবো। আমি তাদেরকে ডেকে বলতাম আপনারা আমার কাজ করে দিবেন, নইলে আমি আপনাদের নামে প্রেস ব্রিফিং করে পদত্যাগ করবো। কারণ আমার তো ক্ষমতা হারানোর কিছু নাই ভাই, আমি তো ইতিমধ্যে শহীদ, ফ্যাসিবাদ ফিরে আসলে আমার ফাঁসি হবে। সুতরাং আমি এরকম র্যাডিক্যাল ডিসিশন তো নিতে পারবো। আমার কথা হলো আমাদের উপদেষ্টাদের উচিত তাদেরকে বসে আলটিমেটাম দেওয়া, 24 ঘন্টা টাইম দিলাম, কাজ করবেন, এই কাজ যদি না করেন আপনাদের নাম ফাঁস করে তারপরে আবার গিয়ে রাজপথে আন্দোলন করব। উপদেষ্টাদের সাথে এইটা। আর একটা কথা হলো, দেখেন আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা যে বলবো, রাশিয়ায় একটা কাজ করা হয়েছিল লেনিনের বিপ্লবের পরে, সব পুরাতন আমলাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এমন স্থবির হয়ে গিয়েছিল রাশিয়া, তারপরে সেই আমলাদের বাড়ি গিয়ে আবার টোকাই আনতে হয়েছিল তাদেরকে। তো এখন আমরা জানি গত 17 বছরে সচিব থেকে চৌকিদার প্রত্যেকটা নিয়োগ হয়েছে আউট অ্যান্ড আউট আওয়ামী লীগ না, ফ্যাসিবাদের সব থেকে নিকৃষ্ট দালালদেরকে। তো আপনি তা না পারতেছেন তাদেরকে বাদ দিতে, আর না পারতেছেন তাদেরকে সেই ফ্যাসিবাদী মনন মানসিকতা থেকে বের করতে। সুতরাং এটা আমরা বুঝি 3-4 মাস এটা কোনোভাবে গুড ইনাফ না। দেখেন বাংলাদেশের মানুষ যেটা চাচ্ছে, সকল ইমপ্রুভমেন্ট ঘটে যাবে না, কিন্তু আপনি কি ইমপ্রুভ করার জন্য উদ্গ্রীব, এইটা মানুষ দেখতে চায়। আমি যখন কারণ কোন সেনাপতির অধীনে যুদ্ধ করতে চাই, তখন আমি সবসময় চাইবো না আমার সেনাপতি জিতুক, কিন্তু আমি যোদ্ধা হিসেবে দেখতে চাই আমার সেনাপতি আমাকে মাঠে রেখে মনে প্রাণে যুদ্ধ করছেন এবং আমাকে রেখে পালাচ্ছেন না। এইটা দেখেই আমার শান্তি।